আসসালামু আলাইকুম আমার প্রিয় সহযোদ্ধাবৃন্দ। 20 লাখ মানুষের আরেকটা ব্যাটেল রয়্যাল গেমের টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা কি করব? আজকে আমরা গেমের যে সিস্টেম সেইটা ভেঙে দেব। কোন গেমের কথা বলতেছি? এসএসসি, ঠিক আছে, যেটা নিয়ে তোমরা সবাই এত চিন্তিত। আমাদের এই ভিডিওটা কাদের জন্য? মূলত সেই সকল স্টুডেন্টদের জন্য যারা নিজেরা খুবই ব্যাক বেঞ্চার টাইপের স্টুডেন্ট, কিন্তু ক্লাসের যত নার্ড স্টুডেন্ট আছে না, তাদেরকে তারা টপ করতে দেয় না। এই টাইপের স্টুডেন্ট আর কি। মেইনলি এই যে হলুদ রঙের বইটা, হায়ার ম্যাথ, হায়ার ম্যাথের চ্যাপ্টার ওয়ানের সিস্টেম সিস্টেম ভেঙে দেবো আজকে, ঠিক আছে? সো আসতেছি চ্যাপ্টার ওয়ান শুরু করার আগে হায়ার ম্যাথ বইটা সম্পর্কে ফ্যাক্ট জানিয়ে নেওয়া যাক। হায়ার ম্যাথ সম্পর্কে প্রথম ফ্যাক্ট হইল এটা ম্যাথের থেকেও ইজি। তোমরা নিজেরাই দেখবে যে প্রত্যেকটা পরীক্ষায় ম্যাথের থেকে তোমাদের হায়ার ম্যাথের নাম্বার বেশি। প্রথমেই আমরা দেখবো যে হায়ার ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্নটা কি, তারপরেই আমরা চ্যাপ্টার ওয়ান শুরু করব। হায়ার ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আমরা দেখি, এই হচ্ছে হায়ার ম্যাথ। এমসিকিউ 25 মার্ক, এসকিউ 10 মার্ক, সিকিউ 40 মার্ক। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তোমাদেরকে যারা জানো না তাদেরকে জানাই দিলাম। তোমাদের হিসাব করে তাহলে কত মার্ক টোটাল? 25, 10, 40, টোটাল 75 মার্ক। বাকি 25 মার্ক কোথায়? বাকি 25 মার্ক তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। একদম ফ্রি না, কিন্তু এটা ফ্রি মানে কিভাবে যে বলি আর কি, ওটাকে আসলে প্র্যাকটিক্যালের মার্ক বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা এসকিউ কভার করবো, সিকিউ কভার করবো, এমসিকিউ কভার করবো। মানে চ্যাপ্টার ওয়ানটা কিন্তু দেখবো যে বিশাল বড়, ঠিক আছে? কিন্তু তোমরা টেস্ট পেপার খুলে দেখবো যে মাত্র 2, 3, 4টা জায়গা থেকে প্রশ্ন আসে। আমি মেনলি সেইগুলোই পড়বো এবং তোমাদেরকে আগে একটা রিকোয়েস্ট করে রাখবো যে হায়ার ম্যাথের চ্যাপ্টার ওয়ান সম্পর্কে এই ভিডিওটা যেন তোমাদের প্রথম ভিডিও না হয়। তোমরা যেন এর আগেও কিছু ভিডিও দেখে ধারণা নিয়ে থাকো, ঠিক আছে? কারণ এই ভিডিওতে মেনলি আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে প্রশ্নগুলো ফাঁস করে দেবো। তোমরা যারা ক্লাস নাইনে আছো, অর্ধবর্ষে এক্স্যাক্টলি কোন কোন প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? এখন এই হায়ার ম্যাথের চ্যাপ্টার ওয়ানে টোটাল কয়টা কনসেপ্ট আছে, মানে কনসেপ্ট অনেকগুলোই আছে, কিন্তু কয়টা কনসেপ্ট আসলে বোর্ড প্রশ্নে আসে সেটি আমরা এখন দেখবো। সো তোমরা প্রথমেই একটা জিনিস লক্ষ্য করো, একটা আয়রনি। সেটা হচ্ছে হায়ার ম্যাথের প্রথম অধ্যায়টার যে নাম, ঠিক আছে? প্রথম অধ্যায়টার নাম সেট এবং ফাংশন, কিন্তু ঠিক আছে। কিন্তু তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে দেখবে যে সব প্রশ্ন, অলমোস্ট 90% প্রশ্ন সিকিউ এর ক্ষেত্রে আসে ফাংশন থেকে, ঠিক আছে? এবং ফাংশন থেকে, তাও আবার খুব সীমিত কিছু কনসেপ্ট থেকে। এখানে কয়টা কনসেপ্ট দেখছি? 1, 2, 3, 4, 5, 5টা কনসেপ্ট। কিন্তু আসলে তোমরা দেখবে যে এটা আসলে 2টা কনসেপ্ট মাত্র, ঠিক আছে? এখন প্রথমেই আমরা জানবো যে হায়ার ম্যাথে আসলে আহ, একটা চ্যাপ্টার কিভাবে তোমরা বুঝবো যে শেষ হয়ে গেছে, ঠিক আছে? হায়ার ম্যাথের মধ্যে মিলে 3টা টাইপের কন্টেন্ট থাকে। একটা হচ্ছে যেখান থেকে এমসিকিউ আসে, আরেকটা হচ্ছে যেখান থেকে এসকিউ এবং ক টাইপের কোয়েশ্চেন আসে। এসকিউ এও 2 মার্ক, কতেও 2 মার্ক, একই টাইপের কোয়েশ্চেন আসলে। আরেকটা হচ্ছে খ এবং গ, এই দুইটা থেকে একটু বড় টাইপের ম্যাথ আসে। এবং ম্যাক্সিমাম টাইম প্রাইভেটের টিচাররা কি করে, ওই তারা শুধুমাত্র খ গ নিয়েই কাটাই দেয়, ঠিক আছে? খ গ নিয়েই পুরা আহ, বছর কাটাই দেয়, ঠিক আছে? এখন এমসিকিউ, অনেস্টলি বলতে, তোমাদের যদি এমসিকিউ এর ক্ষেত্রে ক্যালকুলেটর থাকে, যদি তোমরা ঠিকমতো ক্যালকুলেটরের অ্যাবিলিটি থাকে, তাহলে এমসিকিউ কোনো ব্যাপারই না, ঠিক আছে? তোমাদের ম্যাথও জানা লাগবে না এমসিকিউ করতে, শুধু যদি তোমরা ক্যালকুলেটর জানো শুধুমাত্র। তো এইটা সম্পর্কে আমি সম্পূর্ণ হ্যাক, কিভাবে তোমরা এমসিকিউ ক্যালকুলেটর হ্যাক চালাইতে পারবা, মানে সিস্টেম কিভাবে ভাঙতে পারবা, সবই আসলে তোমাদেরকে দেখাই দেওয়া হবে একটু পরেই। এখন মেনলি টাইপ তো 3টা, ঠিক আছে? এমসিকিউ, এসকিউ অথবা ক, এবং খ অথবা গ, এই 3টা টাইপ। তো এই 3টা টাইপের মধ্যে আমরা প্রথমে খ এবং গ টাইপটাই আগে শুরু করি, যেহেতু এটা নিয়ে সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়। এবং মার্কও কিন্তু এটাতে প্রচুর। খ এবং গতে টোটাল কয় মার্ক? 2, 4, 4, হ্যাঁ, 8 মার্ক। এই দুইটাতেই 8 মার্ক। তো প্রথমেই কনসেপ্ট, খ এবং গ এর ক্ষেত্রে মেইনলি 5টা জায়গা থেকেই প্রশ্ন আসে। তোমরা যদি একটু খাতায় নোট করো খুবই ভালো হয়। এখন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এই 5টা বিষয়ের মধ্যে, যেটা তোমাদেরকে জানা প্রয়োজন, একটু পরে বলতেছি। প্রথমে যদি দেখো, সেটা হচ্ছে এক এক ফা, মানে ফাংশন, ঠিক আছে? এইটা হচ্ছে কি, বর্তমানে ট্রেন্ডিং একটা মিম চলতেছে, তোমরা জানো। সেই মিমটা বলে দিলাম আর কি, একটু জেনজি ভাই বলতে ভালো লাগে, তাই না? দ্বিতীয়টা হচ্ছে রিভার্স ফাংশন। 3 নম্বরটা হচ্ছে ডোমেইন বের করা। 4 নম্বর হচ্ছে রেঞ্জ বের করা। 5 নম্বর হচ্ছে সার্বিক ফাংশন বের করা। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, তোমরা যদি রেঞ্জ বের করতে চাও, তাহলে তোমাদের আগে রিভার্স ফাংশন বের করতে জানা থাকা লাগবে। তোমরা যদি সার্বিক ফাংশন বের করতে চাও, তাহলে তোমাদের রেঞ্জ বের করা জানা লাগবে, ডোমেন বের করা জানা লাগবে, ইভেন রিভার্স ফাংশন বা বিপরীত ফাংশন এটাও জানা লাগবে। আরেকটা বিষয়, সার্বিক ফাংশনকে কিন্তু ওয়ান টু ফাংশনও বলে। তোমাদের ম্যাক্সিমাম টাইম তুমি যদি টেস্ট পেপার ওপেন করো, তোমার গাইড ওপেন করো, দেখবা যে বোর্ডে কি কি আসে,
অমুক ফাংশনের সার্বিক ফাংশন বের করো, তারপরে বিপরীত ফাংশন বের করো, এক এক ফাংশন বের করো, ওইটা ডোমেন বের করো, ওইটা রেঞ্জ বের করো, এর বাইরে কোনো প্রশ্নই নাই, ঠিক আছে। সেট দিয়ে খুবই কম প্রশ্ন আসে, বলতে গেলে 10 থেকে 12% মতো। কিন্তু আজকের টার্গেট আমাদের সিস্টেম ক্র্যাক করা, ঠিক আছে। ওগুলো হচ্ছে বেসিক, ওগুলো আসলে তোমরা এখন পড়েই আসছো। হায়ার ম্যাথের প্রত্যেকটা অনুশীলনের বই, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা টেক্সট তোমাদেরকে পড়া থাকা লাগবে, যদিও সেখান থেকে এমসিকিউ আসে না। এখন প্রত্যেকটা কনসেপ্ট, এই 5টা কনসেপ্টের 5টা যদি তোমরা ভাইঙ্গা বুঝতে পারো, ঠিক আছে, এই মাত্র 5টা কনসেপ্ট পড়লেই তোমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো সিকিউ আসবে এর খ এবং গ শিওরলি তোমরা পারবা, ঠিক আছে, এটা মিস যাবে না। আমার ক্লাস 9 অর্থবার্ষিকী হায়ার ম্যাথে 96 মার্ক করছিল, ঠিক আছে। বাকি যে মার্কগুলো কাটছে, এত ছোটখাটো ভুলের জন্য মার্ক কাটছে, আমি কি আর বলবো, রিগ্রেট করছি। যাই হোক, ওই কথা না বলি। অর্ধবার্ষিকী 96 ওঠানো অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। অর্ধবার্ষিকীতে একবার বলে ফেল করে, ঠিক আছে। তোমাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, ক্লাস 9 যারা আছো, তোমাদের অর্ধবার্ষিকী একটা হিউজ মারা খাবা, ঠিক আছে, হিউজ। দেখবে যে স্কুলে 2-3 জন A+ উঠছে, ঠিক আছে। আমাদের স্কুলে 3 জন উঠছিল, আবার কোনো কোনো স্কুলে A+ ওঠেই না, একটাও A+ ওঠে নাই। হিউজ ফেল, দেখবে যে 2-3 জন মধ্যে সব ফেল, এমনও আছে। আমাদের পাশের স্কুল গার্লস স্কুল, ঠিক আছে, 2-3 জনের মধ্যে সব ফেল। এটা খারাপ ভালো স্কুল কথা না, প্রত্যেকটা স্কুলে, ইভেন যত তুমি যদি বাংলাদেশের টপ স্কুলে বলো, সেই স্কুলেও এই টাইপেরই হয়। কমরেড, আমাদের প্রথম কনসেপ্ট এক এক ফাংশন, ঠিক আছে, এক এক ফা। এখানে কি দেখছি আমি, এফ অফ এক্স সমান 2x - 5 ডিভাইডেড বাই 2x+3, একটা নর্মাল ফাংশন। এফ অফ এক্স সমান তোমাদেরকে বোর্ডে দেখে এরকম একটা ফাংশন দিয়ে দেবে, ঠিক আছে। তারপর বলবে যে এক এক ফাংশন কিনা যাচাই করো। কি কি বলবে? এক এক ফাংশন কিনা যাচাই করো। এটা কিন্তু রিয়েল কোয়েশ্চেন, ঠিক আছে, যশোর বোর্ড 20-এ আসছে অলরেডি। এখন বেশিরভাগ বোর্ড কোয়েশ্চেনে খ নাম্বারে এইগুলো থাকে, এবং প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনে কিন্তু একদম এই টাইপের, ঠিক আছে, এই টাইপের ইকুয়েশন দিয়ে দেয়। 2x - 5 2x+3, ওইখানে দিয়ে দেবে 5x+4 ডিভাইডেড বাই 3x - 2, এই টাইপের জিনিসপাতি। তো আমরা দেখবো যে এই একটা কিভাবে করে, এই একটা পারলেই সবগুলো পারা যাবে, একদম গ্যারান্টি সহকারে। তোমার টেস্ট পেপার খুললেই বুঝবা। এখন এইটা আসলে আমি একটা লাইন বললেই তোমরা অনেকে বুঝে যাবো যারা একটু ট্যালেন্টেড স্টুডেন্ট আছো। এফ অফ এক্স তখনই এক এক ফাংশন হবে যখন এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান বি আসবে। এই একটা কথা যারা বলছে তারা এই পুরো অঙ্কই করতে পারবে। এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান বি হয়, কি বললাম? দেখো, এফ অফ এক্স মানে কি 2x - 5 2x+3। এইখানে কিন্তু একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল নাম কি এক্স, ঠিক আছে। এটা এক্স কেন হয়েছে? কারণ আমরা এফ অফ এক্স বলছি, যদি আমরা এফ অফ ওয়াই বলতাম তাহলে এটা হয়তো 2y - 5 2y+3। যদি আমি এ বলতাম তাহলে এফ অফ এ সমান 2a - 5 2a+3, ঠিক আছে। তাহলে এফ অফ এ মানে কি? এফ অফ মানে অবশ্যই এফ অফ এ সমান 2a - 5 ডিভাইডেড বাই 2a+3 হবে। অর্থাৎ এইখানে যেটা থাকবে ভ্যারিয়েবলের জায়গায় ওইটাই বসে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ভ্যারিয়েবল, বাংলাতে ওটারে কি বলে? যেটাই বলবে আর কি। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমি ভ্যারিয়েবলের বাংলা পারলাম না, কাইন্ড অফ শেমফুল, রাইট? এফ অফ বি মানে কি? এফ অফ বি মানে এফ অফ বি মানে 2b - 5 2b+3, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা হবে এখানে সেটা হবে, তোমরা আশা করি সেটা বুঝে গেছো। এখন আমরা দেখবো যে এটা কিনা, এটাই সত্য কিনা, ঠিক আছে। আমার টাস্কটা কই, আমরা একটু দেখবো যেটা সত্যি কিনা। তোমাদের একটু বাংলা লাইন লিখতে হবে, ঠিক আছে। এইটুকু লেখার পর তোমার বাংলায় দেখবা যে এফ অফ এক্স ফাংশনটি তখনই এক এক ফাংশন হবে যখন এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান সমান বি আসবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এফ অফ এ সমান এফ অফ বি এর জন্য এ সমান বি আসে কিনা। তো আমরা এফ অফ এ কি হবে, এটা আমি তোমাদেরকে বোঝার জন্য লিখতেছি, খাতা একটু শর্টকাটে লিখতে পারো আর কি। এফ অফ কি, এফ অফ এ কি হবে দেখো, এফ অফ এ, তো এটা হবে সিম্পলি 2a - 5 2a+3, ঠিক আছে। এফ অফ বি কি হবে? এফ অফ বি হবে এইরকম, এফ অফ বি সমান 2b - 5 2b+3, ঠিক আছে। এখন বলছে তো এফ অফ বি, এফ অফ এ সমান এফ অফ বি, তাহলে আমাদের কি করতে হবে? এফ অফ এ মানে এইটা, এইটা সমান এইটা লিখতে হবে। আমরা কিভাবে এটা লিখবো দেখো, এটা কিন্তু তোমার খাতায় লাগবে না, তোমার খাতায় লাগবে এইটুকু, ঠিক আছে। প্রথমে লাগবে যে এফ অফ এ সমান এফ অফ বি, বা টু এ - 5 ডিভাইডেড বাই 2a+3 সমান 2b - 5 ডিভাইডেড বাই 2b+3, ঠিক আছে। এটা মানেই কিন্তু এফ অফ এ সমান এফ অফ বি, কারণ আমরা আগেই দেখছি এফ অফ এ এর মান কি, এইটা।
এফ অফ বি এর মান কি এইটা। হার্ড কিছু না আই থিঙ্ক, আমি তো আসলে জানি না যে স্টুডেন্টের স্ট্যান্ডার্ড কিরকম, তাদের ক্লাস 7 8 বেসিক স্ট্রং কি হার্ড স্ট্রং কি দুর্বল এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো ধীরে ধীরে জানবো অবশ্যই, এটা আমার 2 নম্বর ভিডিও, ফিজিক্স চ্যাপ্টার 1 পরে এইটাই করতেছি। দেখতে হবে যে এইটা থেকে আমরা এ সমান বি পাই কিনা, ঠিক আছে। আমার শুরু করছি এইখান থেকে, এখন শেষ করতে হবে যেভাবেই হোক এইখানে শেষ করতে হবে। এ সমান বি এইটা আমাদের মিলাইতেই হবে যেভাবেই হোক, দেখি আমরা মিলাইতে পারি কিনা। তোমরা একটু খাতা খাতায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, আশা করি তোমরা অনেকে এটা পারো অলরেডি। জাস্ট একটা রিভিশনের জন্য হইলেও এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা কি করতে পারি, এইটা আর গুণন করতে পারি, ঠিক আছে। 2a-5 2b+3, এটা কি লিখতে পারি আমরা, 4ab তারপর -5 2b। আসলে ক্যালকুলেশনের পার্টটা আমি হয়তো ভিডিও করার সময় ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কারণ এই বছর যদি তোমরা ক্যালকুলেশন না করতে পারো, ঠিক আছে, তোমাদের ক্লাস 8-এ ভর্তি হয়ে যাওয়া উচিত। এখন -5 × 2b কত হয়, -10b। তো এবার আমরা ওই দিকে করবো, ওকে। এবার 2 এর সাথে 3 করবো অবশ্যই, তাহলে এটা কত হবে, 6a সমান -5 এর সাথে 3 -15। তো এটা সমান 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 কি হবে, আমি একটু বেশি বড় লিখে ফেলছি তাই না, ধরাবে না। তারপর লিখতে থাকি 4ab, যদি আমরা ক্যালকুলেশন করি 4ab -10b প্লাস 6b প্লাস 6b -15। লক্ষ্য করে এখানে কিন্তু অনেক কিছু কাটাকাটি আগেই চলছে, কোনটা কোনটা কাটা দেয়, -15 কাটা, আর কি কাটা দেয়, 4ab 4ab কাটা। কাটা দেয় না কোনগুলা, কাটা দেয় না এইটুকু, কাটা দেয় না এইটুকু, কাটা দেয় না। এখান থেকে আমাদের বাইর করতে হবে কি, এখান থেকে আমাদের বাইর করতে হবে a সমান সমান a সমান b, ঠিক আছে। আমরা দেখি পারি কিনা, নিচে আমরা লিখবো বা -10b প্লাস 6a সমান -10, এখানে b আসলো কেমনে, ওইটা মেবি a হবে, হ্যাঁ a হবে। তো -10a প্লাস 6b, এবার আশা করি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা কি করবো, এই a গুলা এক জায়গায় নিয়ে আসবো, b গুলো এক জায়গায় নিয়ে আসবো। তো আমরা যদি a গুলো এক জায়গায় নিয়ে আসি, তাহলে এটা থাকে 6a প্লাস 10b সমান 6b প্লাস 10b। এখানে b হবে না, এখানে a হবে। তাহলে কত থাকে, টোটাল 16a, ঠিক আছে। 6টা a আর 10টা a কত হয়, 16a হয়, আর এটাতে 16b হয়। তো 16 কাটা কাটা, দিন শেষে থাকে a সমান সমান b। আমরা প্রথমে বলছিলাম কি, বলছিলাম এফ অফ এ সমান এফ অফ বি হইলে এ সমান বি প্রমাণ করতে হবে। আমরা কিন্তু প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে। এই ইকুয়েশন কয়টা মাত্র, কয় লাইন হইলো, 1 2 3 4 5 লাইনের মধ্যে কিন্তু তোমরা 4 মার্ক পাই গেলা। তো এইভাবে আসলে এক এক ফাংশনটা করতে হয়। তোমাদের ধাপ কিন্তু কয়টা ধাপ, মাত্র আহ, একটাই ধাপ বলতে পারো। কি করতে হবে, এফ অফ এক্স এর মান দেওয়া আছে না, সেখান থেকে এফ অফ এ সমান এফ অফ বি লেখা ক্যালকুলেশন শুরু করতে হবে আল্লাহর নামে। দিন শেষে এ সমান বি পাইলে তো ভালো, না পাইলে, যদি না পাও এখান থেকে তাহলে লিখে দেবো যে এক এক ফাংশন না। কিন্তু আমি 100% শিওর তোমাদের পরীক্ষায় যদি আসে, তাহলে ওইটা অবশ্যই এক এক ফাংশন হবে, অর্থাৎ ওইটা এ সমান বি হবেই হবে, ঠিক আছে। বোর্ডের বোর্ডের টিচারদের মানে তারা কি দেবে প্রশ্ন বানাতে পারে আমার জানা আছে। এক এক ফাংশন আশা করি জানা আছে, আশা করি আমরা বুঝছি। এবারে পরবর্তীতে কি আছে, ডোমেইন এবং রেঞ্জ। তো ডোমেইন এবং রেঞ্জ আমরা এটা থেকেই জানতে পারি যে ডোমেইন এবং রেঞ্জ কি। তো আমরা একবারেই জানি নেবো যে ডোমেইন এবং রেঞ্জ কি। সো সেম উদ্দীপক দিয়ে, ঠিক আছে, সেম উদ্দীপক দিয়ে তোমাদের আরো কিছু টাইপের, আমাদের দ্বিতীয় কি কি কনসেপ্ট ছিল, দ্বিতীয় কনসেপ্ট ছিল মনে হয় ডোমেইন বের করা, তারপরে বিপরীত ফাংশন, তারপর রেঞ্জ, তারপর সার্বিক ফাংশন। তো এবার আমার চলে গেছে দ্বিতীয় দ্বিতীয় কনসেপ্টে। তো দ্বিতীয় কনসেপ্টটা আমি লিখে ফেলি, এখানে এক এক ফাংশন লেখা ছিল, এক এক ফাংশনটা এটা ডোমেইন লিখে দিই, ডোমেইন। তোমরা যারা ডেভেলপার আছো, ঠিক আছে, যারা একটু ওয়েবসাইট টোয়েবসাইট বানাও, তো ডোমেইন কথাটা কোথায় ইউজ হয়, একটা ওয়েবসাইটের ইউআরএল না, ডোমেইন হচ্ছে গিয়ে ডোমেইন নেম, ঠিক আছে। ডোমেইন নেম বলতে বলে .com .app, এই টাইপের এগুলোর ডোমেইন বলে। তো ম্যাথের ক্ষেত্রে ডোমেইন কোনটা, ডোমেইন আর রেঞ্জ আমরা এখনই জানবো, ঠিক আছে। দেখো এটা একটু বড় করে লিখি, এখানে কি দেওয়া আছে, 2x - 5, আর এখানে লেখা আছে 2x + 5।
তোমাদের বের করতে হবে যে কোন কোন মানগুলা এই ফাংশনটাতে ঢুকানো যাবে, ঠিক আছে? কোন কোন মানগুলা এই ফাংশনে ঢুকাইলে অসংজ্ঞায়িত আসবে না। এখন তার আগে তোমাদের জানা প্রয়োজন যে অসংজ্ঞায়িত কখন আসে। অসংজ্ঞায়িত আসে তখন যখন ভগ্নাংশের ক্ষেত্রে নিচে জিরো হয়, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে যখন নিচে এই কোনো একটা ভগ্নাংশ উপরে এক্স, নিচে নিচে যদি যে কোনো সময় জিরো আসলেই বুঝবে যে এটা কি, এটা অসংজ্ঞায়িত হয়ে গেছে, অর্থাৎ এখানে জিরো হবেই না, ঠিক আছে? এখন তোমাদের যদি একটা ভগ্নাংশ থেকে 2x - 2, এখন এইটার মান অবশ্যই জিরো হবে না। যদি জিরো হয় তাহলে এই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে? তো এই x এর মানটা কখনোই 2 হইতে পারবে না, কারণ 2 - 2 = 0, 0 মানটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এই ভগ্নাংশটারই কোনো মানেই নাই। এখন ডোমেইন বের করার ক্ষেত্রে তোমাদের 3 টাইপের ফাংশন দিয়ে দেয়। প্রথম টাইপের ফাংশন হচ্ছে ভগ্নাংশ আকারে এই টাইপের। তো এই টাইপের ফাংশনগুলো কিভাবে বের করবা দেখাইতেছি তোমাদের। আমার রুল কি জানি, আমার রুল জানি যে ভগ্নাংশের নিচে কখনো জিরো হইতে পারবে না। এখন এখানে কিন্তু ভগ্নাংশের নিচে 2x+3 আছে, আমরা দেখলাম যে 2x+3, 2x+3 এটা কি হইতে পারবে না, এটা জিরো হইতে পারবে না, ঠিক আছে? কেন হইতে পারবে না তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখো, ঠিক আছে? যেটা অসংখ্যায়িতে চলে আসে, ক্যালকুলেটার নিজেরও সাধ্য নাই এই অঙ্ক করার। এখন তোমাদের বের করতে হবে যে এক্স এর কোন মানের জন্য জিরো হইতে পারবে না, অর্থাৎ এক্স এর মান কি হইতে পারবে না, ঠিক আছে? তো লক্ষ্য করো, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তোমার অসমতা নামে একটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথেরই, ওইটা পড়লে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। এখন যেটুকু জানা দরকার আর কি, তো নর্মাল ইকুয়েশনের মতোই নর্মাল ইকুয়েশনই করবা তোমরা। 2x+3, এইখানে 2x আমরা লিখতে পারি সমান 9 - 3, আর এক্স সমান 9 লিখতে পারি -3/2, অর্থাৎ এইখানে যে ফাংশনটা 2x - 5 ডিভাইডেড বাই 2x+3, এখানে x এর মান কখনোই -3/2 হইতে পারবে না। যদি হয়ে যায় তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই ফাংশনের কোনো মিনিং নাই, কোনো অ্যান্সার পাবা না তোমরা যদি x এর মান এটা হয়ে যায়, একটা এইটা। তোমাদের প্রশ্ন এটাই চাইছে, যদি যদি বলে যে ডোমেইন কি একটা ফাংশনের, তাহলে বুঝে নেবো যে তোমাদের বের করতে বলছে এমন একটা মান যেটা ঢুকাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত আসবে। এখানে আমার বের করছে -3/2, যেটা ঢুকাইলে ফাংশনটা অসংজ্ঞায়িত আসবে। আমার ডোমেইন আশা করি ক্লিয়ার। আরো কিছু টাইপের ফাংশন দিয়ে দেয়, ঠিক আছে, যেগুলো একটু ভিন্নভাবে ডোমেইন নির্ণয় করতে হয়। তো আরেক টাইপের ফাংশন দিয়ে দেয়, ওগুলো হচ্ছে রুট সম্বলিত, ঠিক আছে, রুট নিয়ে। তো আমি র্যান্ডমলি একটা ফাংশন দিতে আছি এখন, ধরলাম f(x) সমান √(x - 5). তো এই ক্ষেত্রে শর্তটা কি হবে, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখছিলাম কিন্তু ভগ্নাংশের নিচে কখনো জিরো রাখা যাবে না। এই রুটের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে রুটের নিচে কখনোই ঋণাত্মক মান পাওয়া যাবে না, ঠিক আছে? √(-5) এটা কি হবে, এক কথায় অসংজ্ঞায়িত। তোমার ক্যালকুলেটরে দিয়ে দেখো এটা অসংজ্ঞায়িত। তো আমরা জানলাম যে রুটের নিচে কখনোই মাইনাস মান হওয়া যাবে না, অর্থাৎ এই যে x-5 মানটা, এই মানটা সবসময় ধনাত্মক হইতে হবে অথবা জিরো হইতে পারবে, জিরো হইতে কোনো সমস্যা নাই। তো আমরা এটা ফাংশন তো নিলাম 2x-5, এটা তোমাদের নর্মালি সি কিউবের কতে দিয়ে দেয়, আমি খ গ করাইতেছি, তাও ক এর ফাংশন করাই দিতেছি। তো √(x-2), এখানে যে x-2টা আছে না, এই x-2 কি হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ x-2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে x কি, x ইজ গ্রেটার দ্যান 2। বুঝলা ব্যাপারটা? অর্থাৎ x যদি 2 এর থেকে বড় হয় তাহলেই এই ভগ্নাংশটা এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। এবার আমরা একটু রিয়েলিটি চেক করবো যে আসলে কি এটা অসংজ্ঞায়িত হয় কি হয় না। আমরা পাইলাম যে x 2 এর থেকে বড় হইতে পারবে না। আমরা নিয়ে দেখি বড় মান তাহলে কি হয়। 2, তো 2 এর থেকে বড় মান কি আছে, 3 আছে। তো আমরা 3 দিয়ে দেখলাম, 3 - 2, স্যার এটাই বড় হইতে পারবে। তো আমরা ছোট মান দিয়ে দেখি, ছোট মান। ওইখানে -5 নিয়ে করছিলাম, যাই হোক -2 নিলেও একই কথা থাকে। তো x এর থেকে ছোট মান কোনগুলা, x এর মান ছোট, x এর 2 এর থেকে ছোট মান কোনগুলা, 2 এর থেকে ছোট মান হচ্ছে 1 0 -1 -2, আমি ধরলাম 1 নিলাম। তো 1 - 2 কত হয়, 1 - 2 হয় -1, √(-1) সমান অসংজ্ঞায়িত আসে, তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখো। তো এই টাইপের ফাংশন তোমাদের দিয়ে দিতে পারে, ডোমেইন বের করতে বলতে পারে, সাধারণত ক নাম্বার দেয় অথবা এমসিকিউ তে দিতে পারে। তো এই জিনিসটা খেয়াল করিও। তো
3 নাম্বারে আরেকটা টাইপের দেয়, তো ওইটা হচ্ছে গিয়া আরেকটু হার্ড লেভেলের, ঠিক আছে? আবার তোমাদের যে সূচক এবং লগারিদমের চ্যাপ্টার আছে না, হায়ার ম্যাথের চ্যাপ্টার 9 মনে হয়, তো ওইখানে দেখবা যে আরো অ্যাডভান্স লেভেলের ডোমেন বের করার জিনিস যেতে আছে। ওইটা তোমরা ওই চ্যাপ্টার করার সময় বুঝবা। এখন এই চ্যাপ্টারের জন্য বেসিক যতটুকু জানার প্রয়োজন আর কি, কারণ তোমরা হয়তো পারে অনেকে অর্ধবার্ষিকী দিতেছো, অর্ধবার্ষিক দেওয়ার সময় চ্যাপ্টার 9 তোমাদের সিলেবাসের মধ্যেই নাই। চ্যাপ্টার 9এও কিন্তু ডোমেন বের করার জিনিসটা আছে, ঠিক আছে, রেঞ্জ বের করার জিনিসটাও আছে। তো ওই সময় তবে ওইগুলো একটু বেশি অ্যাডভান্স। এখন আরেকটাই দিতে পারে, এটা হচ্ছে 3 নম্বর টাইপ ডোমেন বের করার ক্ষেত্রেই, সেটা হচ্ছে ধরো এরকম দিয়ে দিল এফ অফ এক্স সমান √2x প্লাস 3 √2x মাইনাস 3, মানে রুটও আছে ভগ্নাংশ আছে এইরকম, ঠিক আছে? এখন এইরকমটা কিরকম করতে হবে? এইরকম ক্ষেত্রে আমাদের আমরা জানি যে ভগ্নাংশের নিচে জিরো হইতে পারবে না, আবার আমরা এটাও জানি যে রুটের নিচে ঋণাত্মক মান হইতে পারবে না। তাহলে হইতে পারবেটা কি? দেখো প্রথম ক্ষেত্রে 2x - 3 কে অবশ্যই জিরো থেকে বড় হইতে হবে, ঠিক আছে? এবং এটা যেহেতু ভগ্নাংশের নিচে আছে তাই এটা জিরো হইতে পারবে না। তো আগের বার মনে হয় আমি একটা মিস্টেক করছিলাম, তো সেটা হচ্ছে রুটের ক্ষেত্রে কি হবে, রুটের ক্ষেত্রে আসলে দেখো যদি থাকে একটা জিনিস √2 - x, তো এখানে 2 - x আমি মনে হয় আগে বলছিলাম যে জিরো এর থেকে বড় হইতে হবে অবশ্যই, কিন্তু জিরো এর সমান হইতে হবে, কিন্তু এই জিনিসটা আমি বলি নাই, তো একটু বিবেচনা করে নিও আর পরবর্তীতে আমরা আগাই। যদি ভগ্নাংশটা এরকম থাকে, অর্থাৎ রুটও আছে ভগ্নাংশ আছে, তাহলে কি করতে হবে? তাহলে সিম্পলি তোমরা বলে যাবো যে 2x - 3 ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? 2x - 3 ইজ গ্রেটার দেন 0, তাহলে x কত হয়? x সমান হয় 3/2। এখন যদি রুট এইটুকু না থেকে শুধুমাত্র রুট থাকতো, ঠিক আছে, এইটুকু না থেকে যদি শুধুমাত্র রুট থাকতো তাহলে এখানে সমানও হইতে পারতো, কিন্তু রুট সহ ভগ্নাংশ আছে তাই এখানে সমান হইতে পারবে না, কারণ আমরা জিরো নিতে পারতেছি না, এইটাই তো সমস্যা, বুঝতে নি ব্যাপারটা? তো 3 টাইপের ডোমেইন হয়ে গেছে। ডোমেইনের পরবর্তী যে কনসেপ্ট আমাদের সেটা হচ্ছে বিপরীত ফাংশন। এখন এই বিপরীত ফাংশনটা শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি রেঞ্জ নির্ণয় করতে যাও বিপরীত ফাংশন লাগবে। আবার যদি তোমরা সার্বিক ফাংশন নির্ণয় করতে যাও, যেটাকে ওয়ান টু ফাংশনে বলে, সেইটাতেও তোমাদের বিপরীত ফাংশন লাগবে, ঠিক আছে? তো বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করবা? দেখো আমরা র্যান্ডমলি একটা ফাংশন নিতে পারি। আমি র্যান্ডমলি একটা নিলাম, এফ অফ এক্স সমান 3x প্লাস 1 3x মাইনাস 1, এইটার বিপরীত ফাংশন নিতে হবে। তো অনেক বাংলা কথাই লেখা লাগবে তোমাদের খাতায়, কিন্তু আমি তোমাদেরকে বাংলা কথাগুলো মুখে বলবো, ঠিক আছে? তোমরা নিজেরা খাতায় নোট করিও। আমি জাস্ট তোমাদেরকে একটু রিভিশন করতেছি, কারণ আমি আশা করতেছি যে তোমরা ওই চ্যাপ্টারটা আগে পড়ছো, ঠিক আছে? যদি এটা বেসিক থেকে পুরো হইতো তাহলে দেখটা যে আমি সেট ফাংশন সেটের মধ্যে ঢুকতাম, কিন্তু সেটের মধ্যে দিয়ে আসলে সিকিউতে প্রশ্ন আসে না কখনোই। তোমরা অর্ধবার্ষিকও দেখবে যে সব ফাংশন দিয়ে আসে, তো এই জন্য একে ফাংশন শুধু। এখন বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এইটাকে ওয়াই ধরে নিতে হবে। মনে করি এই এফ অফ এক্স সমান ওয়াই। এখন তোমাদের নিচে লিখতে হবে যে মনে করি এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান কি হবে? এফ ইনভার্স ওয়াই। समझ में आया कि नहीं? এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান এফ অফ ইনভার্স ওয়াই। এখানে এফ আছে না, এইটাকে যদি আমরা এইদিকে পাঠাই দিই তাহলে ইনভার্স হবে। এটাকে আবার যদি আমরা একটু ভাঙে বলি, তোমাদের অনেকের মাথায় নাও উঠতে পারে যে কেন এটা ইনভার্স হয়ে গেল। দেখো একটা জিনিস দেখো, এফ অফ এক্স সমান ওয়াই, এখন এক্স সমান কি হবে? ওয়াই আর নিচে এফ অফ, এইটা চলে যাবে না? এখন এই যে নিচে গেছে, এটাকে যদি উপরে পাঠাই দিই তাহলে সবসময় এটা ইনভার্স হয়। ইনভার্স হয় বলতে তোমরা আরেকটা জিনিস অ্যাডভান্স চাই না রাখো, একটু অ্যাডভান্স পড়াই রাখলাম, যে ধরো 1/2, ঠিক আছে? এই টুটাকে তোমরা টু ইনভার্সও লিখতে পারো। তো এইভাবেই এফ অফ এক্সটা ওই দিকে গেলে এফ ইনভার্স হয়ে যায়, অর্থাৎ এফ ভাগ। যাই হোক, এটা অপ্রয়োজনীয় ছিল, এটা আসলে বলা না বলা তেমন কিছু যায় আসে না আসলে। এখন এইখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? দেখো ওয়েট করো, তোমরা সবাই বুঝবা। আমরা কিন্তু আগেই বলছি যে এফ অফ এক্স সমান ওয়াই। আচ্ছা, এইটুকু আমার একটু সাইডে লেখা উচিত ছিল, কারণ এখানে আমি মেনলি ম্যাথটা করবো। যাই হোক, সমস্যা নেই, আমরা এইটুকু জায়গা নেবো, আশা করি ম্যাথ করার জন্য এইটুকু যথেষ্ট। প্রথমে বলছি না এফ অফ এক্স সমান ওয়াই, এখন এফ অফ এক্স সমান কি? 3x প্লাস 1 3x মাইনাস 1ও হয়, তাহলে
সিম্পলি 3x+1 ডিভাইডেড বাই 3x-1 সমান y। এইখান থেকে আমাদের কিসের মান বাই করতে হবে? x এর মান বাই করতে হবে, ঠিক আছে। প্রথম ধাপ এইটা, আমি তোমাদেরকে ধাপে ধাপে সবার শেষে বলে দেবো যে কি কি ধাপ অবলম্বন করলে তোমরা বিপরীত ফাংশনটা একদম নিখুঁতভাবে বাই করতে পারবা। f(x) সমান y আমরা পাইছি, এখান থেকে আমাদের ধীরে ধীরে ক্যালকুলেশন কইরা x এর মান বাই করতে হবে। ক্যালকুলেশন যদি না করতে পারো আমার কিছু করারই নেই। আশা করি আমি আমার লেখা অতিরিক্ত ছোট দেখায় না, না ছোট দেখায় না। ধীরে ধীরে আমরা ক্যালকুলেশন করতে করতে এটাকে ছোট বানাই ফেলবো। তো ছোট বানাই ফেলতেছি। প্রথমে কি করবো আমরা? প্রথমে আমরা আর গুণন করতে পারি। কি কি করতে পারি দেখো, আর গুণন করতে পারি। হ্যাঁ, 3x+1 সমান 3xy-y। আবার এইটাকে কি লিখতে পারি আমরা? x গুলোকে একসাথে নিয়ে আসবো। 3x-3xy সমান সমান -1 y। আবার এখান থেকে আমরা x কমন নেব। যদি x কমন নেই, আসলে এই অঙ্কগুলো করে করে মুখস্থ হয়ে গেছে। তো তোমাদের এমন একদিন আসবে, তোমরা ক্লাস 10-এ উঠে নাও। আবার ক্লাস 10-এ উঠলে এখনই থাকার কথা, যদি না হয় তাহলে তোমরা ক্লাস 9-এ উঠে যাও। সিম্পল, ঠিক আছে। তো এটা কি হয়? আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে হয় 1 + y। তো এইটুকু গেল। এবার আমরা x এর মানটা বাইর করে ফেলি, বা x ইন্টু এইটুকু আছে না, এইটুকুকে আমরা দিক পাঠাইলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কি হয়? x সমান -1 + y ডিভাইডেড বাই 3 - 3y। ক্লিয়ার? আমরা কিন্তু x এর মান বাই করে ফেলছি। এইটুকু আমাদের বাই করতে বলা ছিল, মানে বলা ছিল না, বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে এইটুকু করতে হবে। আমাদের কিন্তু কাজ প্রায় শেষ, ঠিক আছে। ধরো আমি এইটুকু মুছে ফেলছি, এটুকু মুছে ফেলছিল না। আচ্ছা, আমি একটু কর্নারে লিখি, ঠিক আছে। আমরা প্রথমে কি দেখছিলাম? আমরা প্রথমে লিখছিলাম f(x) সমান y। তাহলে তাহলে x কি হবে? x হবে f ইনভার্স y। তো এখানে দ্বিতীয় লাইনটা লক্ষ্য করো, x সমান f ইনভার্স y। আমরা কিন্তু x সমান পাইছি এইটা, ঠিক আছে, এই মানটা। তো x এর বদলে আমরা কিন্তু f ইনভার্স y লিখতে পারি, ঠিক আছে। আমরা f ইনভার্স y লিখি। মানুষ সাধারণত বাম থেকে ডানে যায়, আমি ডান থেকে বামে আসলাম। তো f ইনভার্স y সমান আমরা লিখতে পারি -1 + y। এখানে যদি কেউ মাইনাস কমন না নেয় কোনো সমস্যা নাই। 3 - 3y। এখন তোমরা কিন্তু আগে একটা কনসেপ্ট পাইছো, ঠিক আছে, যে এফ অফ যা থাকবে এখানে তাই থাকবে। এফ অফ যদি এক্স থাকে তাহলে এখানে এক্স থাকবে। এফ অফ এ সমান এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। সো এফ ইনভার্স ওয়াই, এখানে যদি আমরা এফ ইনভার্স এক্স লিখি, এফ ইনভার্স এক্স, তাহলে কি হবে? -1 + x3 - 3x। ক্লিয়ার? ঠিক আছে, আমরা কি করছি? জাস্ট এফ ইনভার্স ওয়াই ছিল, এফ ইনভার্স এক্স করছি। তাহলে যে কটা ওয়াই ছিল সেই কটা ওয়াই চেঞ্জ হয়ে এক্স হয়ে যাবে, এইটুকুই। তো এই হচ্ছে গিয়ে বিপরীত ফাংশন, এইটাই কিন্তু বিপরীত ফাংশন, ঠিক আছে। এফ ইনভার্স এক্স, এইটুকুই হয়েছে গিয়ে আমাদের অ্যান্সার। এইটাই হচ্ছে অ্যান্সার, বুঝুন ব্যাপারটা, এইটাই অ্যান্সার। সো আমাদের দ্বিতীয় যে এটা কি আমাদের 3 নম্বর কনসেপ্ট ছিল। এবার আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে রেঞ্জ নির্ণয় করা। তো আমরা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করা এটা বলছি। আমাদের ধাপগুলো লিখি, আমি ধাপগুলো লিখে দিই, ঠিক আছে। তো প্রথম ধাপ হয়েছে তোমাদের এই দুইটা লাইন লিখতে হবে, ঠিক আছে। সো এই টু লাইন। এখন এই টু লাইন বলতে আমি কি বলতেছি দেখো। তো প্রথমে তোমাদের লিখতে হবে এই লাইনটা, যে এফ অফ এক্স সমান এইটা সমান ওয়াই। তারপর এই মাঝখানেটা বাদ দিয়ে রাখতে হবে এফ অফ এক্স সমান ওয়াই। আমি এখানে লিখছি এফ অফ এক্স সমান ওয়াই। তারপর এফ অফ এক্সটাকে তোমরা ওদিকে নিয়ে নেবা, ঠিক আছে। এই দুই লাইন লিখে দেবা। দুই লাইন লেখার পরে তোমরা তোমরা জানো যে এফ অফ এক্স সমান ওয়াই, ঠিক আছে। এখন এফ অফ এক্স এর মান বসাইয়ে ক্যালকুলেশন করা শুরু করে দেবা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক্স এর মান পাও। এক্স এর মান, তারপরে দ্বিতীয় স্টেপ আছে তোমাদের এক্স এর মান লাগবে, ঠিক আছে। এক্স এর মান বাই করতে পারলে তোমাদের কাহিনী ম্যাক্সিমামটাই শেষ। এবং তৃতীয় ধাপ হচ্ছে তোমাদের এফ ইনভার্স এক্স এর মান বের করা লাগবে। আমি তোমাদের আবারও একটু রিক্যাপ করাই দিই, যাতে যারা দুর্বল তারাও বুঝতে পারো। যারা ইতিমধ্যে বুঝে গেছে তারা স্কিপ করতে পারো। প্রথমে কি করতে হবে? আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এইটুকু। তো আমরা আমাদেরকে এইটুকু দেওয়ার পর বলে দেবে যে তোমরা এক এক বিপরীত ফাংশন বের করো, ঠিক আছে। বিপরীত ফাংশন বের করার ক্ষেত্রে আমরা প্রথম লাইনে লিখবো এইটা, যেখানে সমান ওয়াই ধরে নেব আমরা। এরপর আমরা মাঝখানে এইটুকু বাদ দিয়ে এই সাইড থেকে শুরু করব, যে এফ অফ এক্স সমান ওয়াই। তাহলে এক্স সমান এফ ইনভার্স ওয়াই,
এইটুকু তোমরা যেটা মুখস্থ করতে পারো অঙ্ক, ঠিক আছে? কারণ বোর্ডের সময় ঘুরে ফিরে এই টাইপেরই আসে, শুধুমাত্র এখানে মানগুলো একটু ঘুরাই পেঁচাই দেয় আর কি। এরপর তোমাদের এইটুকু এই 2 দিন করার পরে এই প্রথম লাইন থেকে কাজ শুরু করবা। প্রথম লাইনে এফ অফ এক্স এর মান যেটা আছে সেটাকে বসাবা, ওয়াই বসাবা, ক্যালকুলেশন শুরু করবা, এক্স এর মান পাবা। এক্স এর মান পাওয়ার পরবর্তীতে কি হবে, তোমরা জানো যে এক্স সমান এফ ইনভার্স ওয়াই, তাহলে তোমরা বলতে পারো যে এফ ইনভার্স ওয়াই সমান এইটা। এরপরে ওয়াই এর মান এক্স করে দেবা, শেষ। এইটাই বিপরীত ফাংশন। এখন রেঞ্জ নির্ণয় করতে হলে তোমাদের বিপরীত ফাংশন জানতেই হবে, ঠিক আছে? রেঞ্জ নির্ণয় করতে হলে বিপরীত ফাংশন জানতেই হবে। তো এই সেম ফাংশনের রেঞ্জ কিভাবে নির্ণয় করবা? এই সেম ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হইলে দেখো একটা তোমাদের বেসিক কনসেপ্ট বুঝাই দিই, ঠিক আছে? ডোমেইনের ক্ষেত্রে তোমরা কি দেখছো, একটা সাধারণ যে ফাংশন, এই ফাংশনের ভগ্নাংশের নিচে কিছু শর্ত অ্যাপ্লাই করা যাইতে পারে, বা শর্ত সীমাবদ্ধতা আছে, আবার রুট থাকলে কিছু সীমাবদ্ধতা আছে। এখান থেকে আমরা ডোমেইন নির্ণয় করি। রেঞ্জ হয়েছে সেই একই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেইন। রেঞ্জ কিন্তু এফ অফ এক্স, ঠিক আছে? এফ অফ এক্স এর বিপরীত ফাংশন যেটা এফ ইনভার্স এক্স এর ডোমেইন। অর্থাৎ তোমাদেরকে আমি একটু ক্লিয়ারলি বুঝাই নিয়ে আমি বোর্ডটা মুছে নিই আর কি। ওকে, সো আমরা এবার আমাদের চতুর্থ কনসেপ্ট, এটার পরে আর একটা কনসেপ্টই আছে, সেটা হচ্ছে সার্বিক ফাংশন, যেটা সাধারণত তোমাদের গ নাম্বারে দিয়ে দেয় একটা সিকিউর। তো ওইটা আমরা পারবো, তবে তার আগে কি করতে হবে, এফ ইনভার্স এক্স এর মান বের করতে হবে। ও না, বের করতে হবে না, দুঃখিত। তোমাদেরকে কি দেওয়া থাকবে, প্রশ্নে সুন্দর মতো একটা ফাংশন দেওয়া থাকবে, যে কোনো ফাংশন, এখানে তোমরা ইচ্ছা মতো মান নিতে পারো, সমস্যা নাই। এফ অফ এক্স সমান কিছু একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাদেরকে যদি রেঞ্জ নির্ণয় করতে বলে, ঠিক আছে? রেঞ্জ নির্ণয় করতে বললেই তোমাদের প্রথম কাজ হবে এটার বিপরীত ফাংশন বের করা। প্রথম কাজ হবে এইটা। রেঞ্জ বের করার নিয়ম দুইটাই, ঠিক আছে? রেঞ্জ বের করার স্টেপ আমরা আসলে স্টেপ বাই স্টেপ করবো, আমরা দুইটা স্টেপ লিখে ফেলি। প্রথম স্টেপ কি হবে, প্রথম স্টেপ তোমরা বিপরীত ফাংশন বের করবা, বিপরীত ফাংশন বের করবা, এফ ইনভার্স এক্স। আর দ্বিতীয় ফাংশন, আর দ্বিতীয় কি করতে হবে, দ্বিতীয়বারে করতে হবে যে এফ ইনভার্স এক্স বের করছো সেইটারই ডোমেইন বের করতে হবে। সো ডোমেইন ডি অফ ডোমেইন অফ এফ ইনভার্স এক্স, বুঝছো? কিন্তু এখানে কিন্তু কোনো রেঞ্জের নাম বন্ধ নাই, আসলে এইটাই রেঞ্জ। এফ ইনভার্স এক্স এর যে ডোমেইন ওইটাই রেঞ্জ, বিপরীত ফাংশনের যে ডোমেইন ওইটাই রেঞ্জ। যেমন আমি কিন্তু একটু আগে তোমাদেরকে দেখাইছি যে এই ফাংশনটা কিভাবে এই বিপরীত ফাংশন করতে হয়, এখন এই বিপরীত ফাংশনের যে ডোমেইন সেটাই কিন্তু রেঞ্জ। তোমরা পারো না কিভাবে ডোমেইন নির্ণয় করতে হয়, তাহলে এইটার কিভাবে ডোমেইন নির্ণয় করতে হয় তোমরা পারবে অবশ্যই, ঠিক আছে? এফ ইনভার্স এক্স সমান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস থ্রি এক্স। ভগ্নাংশের ক্ষেত্রে কি আমরা জানি, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে ভগ্নাংশের নিচে কখনো জিরো হতে পারবে না। তো এফ ইনভার্স এক্স এর কিন্তু একটা বিপরীত ফাংশন, ঠিক আছে? বিপরীত ফাংশন মানে এফ ইনভার্স সামথিং। আমরা বিপরীত ফাংশন কিন্তু জানি, ঠিক আছে? আমরা কিন্তু এই পার্টটুকু স্টেপ ওয়ান একটু আগেই কইরা ফেলছি। এখন পরবর্তীতে ডোমেইন বের করবো। ডোমেইন বের করা মানে এফ ইনভার্স এক্স এর ডোমেইন বের করা মানে কিন্তু এফ অফ এক্স এর রেঞ্জ বের করা। আমি এটা তোমাদেরকে বারবার বলতেছি কিন্তু। তো এটা আমরা ডোমেইন বের করি, থ্রি মাইনাস থ্রি এক্স ইজ এটা ইজ গ্রেটার দেন হবে না, এটা হবে ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো এবারে আমাদের এক্স এর মানটা আলাদা করে ফেলতে হবে। আমরা এক্স এর মানটা আলাদা করে ফেলাই, থ্রি সমান থ্রি এক্স, অথবা এক্স সমান, ও এটা সমান নয় হবে, অথবা এক্স সমান নয় ওয়ান, ঠিক আছে? থ্রি বাই থ্রি সমান ওয়ান, ক্লিয়ার? তাহলে এখানে আমার এটা কিন্তু রেঞ্জ। তো আবার বলে দিই, আরো একবার বলে দিই, এটা তোমাদের মাথায় গাছে যাওয়া লাগবে, যে যদি তোমাদেরকে প্রশ্ন বলে রেঞ্জ বের করতে, তাহলে তোমাদের প্রথম ধাপ হবে বিপরীত ফাংশন বের করা। আমি কিন্তু একটু আগে তোমাদের এই ফাংশনটার বিপরীত ফাংশন করে দেখাইছি। দ্বিতীয় ধাপ হবে যে বিপরীত ফাংশনটা বের করছো ওইটার ডোমেইন বের করা, ওইটার ডোমেইনই হবে মেইন ফাংশনটার রেঞ্জ, বুঝছো? তো আমার রেঞ্জ পাইলাম কি, এক্স সমান নয় ওয়ান। এবার সর্বশেষ কনসেপ্ট, যেটা আমি একই এক্সাম্পল দিয়েই করাবো, ঠিক আছে? কারণ এই তিনটে জিনিস, কোন তিনটে জিনিস, বিপরীত ফাংশন, ডোমেইন, রেঞ্জ এবং সার্বিক ফাংশন, এগুলোর সাথে একদম বলতে গেলে রিলেটেড। যে ডোমেইন পারবে না সে বিপরীত ফাংশন, সে সার্বিক ফাংশন পারবে না। যে রেঞ্জ পারবে না সে সার্বিক ফাংশন পারবে না। যে বিপরীত ফাংশন পারবে না সেও সার্বিক ফাংশন পারবে না। আম, এখন কি করতে হবে, আমরা সার্বিক ফাংশন, তো সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ নতুন একটা বোর্ড কোয়েশ্চেনের এক্সাম্পল নেই। তো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন পিক করি যতক্ষণে। একটা বোর্ড কোয়েশ্চেন পাইছি, দাঁড়াও।
প্রশ্ন দেওয়া থাকবে কি, প্রশ্ন দেওয়া থাকবে গট ইট। তো সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে তো স্টেপ গুলো বলে দিই, এটা কোন বোর্ডে আসছে, এটা যশোর বোর্ডে আসছে, পরের বোর্ড গুলোতেও এইরকমই হয়, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে সুন্দর গান শুনতে পারতেছো তোমরা, এই গান তোমাদের মনে হয় বাসায় চলতে থাকে। তো এই ধরনের গান তোমাদের কি করতে হবে, অ্যাডাপ্ট করে নিতে হবে, ঠিক আছে, এই ধরনের গান অ্যাডাপ্ট করে নিতে হবে। একদম এইটুকুই তোমাদের উদ্যোগে থাকবে, এর থেকে এক লাইনের বেশি থাকবে না, ঠিক আছে। প্রবাবলি এইটাই হবে। এখন তোমরা জানো যে নতুন আমাদের যে শিক্ষামন্ত্রী আসছে, আম, তোমরা অনেকে হেলিকপ্টার মিলন নামে চিনো, ঠিক আছে। নতুন শিক্ষামন্ত্রী তো, এখন এই যে ধারাটা, এই যে সিকোয়েন্স চলতেছিল, এই সিকোয়েন্সটা পাল্টে যাইতেও পারে, ঠিক আছে। কারণ মানে বইয়ে কনসেপ্ট এত কিছু, কিন্তু প্রশ্ন আসে মাত্র ৩-৪ জায়গা থেকে, ঠিক আছে। এই জন্য ধুমায় মার্ক পায় হায়ার ম্যাথে, হায়ার ম্যাথে ধুমায় মার্ক পায়, ম্যাথের থেকে হায়ার ম্যাথে বলবেন বেশি মার্ক পায়। কেন? এই হিসাবের জন্য, ঠিক আছে। তো আমি চাই এটা থাকুক, ঠিক আছে, মানে এটা আমার সময় পর্যন্ত থাকবে, তোমাদের সময় উঠে যেতে পারে, এসএসসি 27 পর্যন্ত থাকুক, পরে একটু চেঞ্জ হোক, সমস্যা নেই। তো এটা কি করবো আমরা, সার্বিক ফাংশন কি না যাচাই করবো, ঠিক আছে। সার্বিক ফাংশন কি না যাচাই করার জন্য তোমাদেরকে কি করতে হবে, ও হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট আছে, তোমাদেরকে এটা বোঝা দরকার। ধরো এইবারটুকু আমি মুছে একটু ক্লিয়ার ভাবে দেখি, ক্লিয়ার ভাবে। তো সার্বিক ফাংশন বের করার ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা বোঝা মাস্ট, ঠিক আছে। এই জিনিসটা যে বুঝতে পারবে না, সে আসলে সার্বিক ফাংশন কিনা যাচাই করতে পারবে না, ঠিক আছে। সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমি এইটা একটু এখানে লিখি, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ডোমেন, ঠিক আছে, এটা ডোমেন হবেই হবে। আর এইটা হচ্ছে গিয়ে কোডোমেন। এখন ডোমেন কি, কোডোমেন কি, আশা করি তোমরা আগেই কোনো না কোনো ওয়ান শট দেখে আসছো ফাংশন, সেট ফাংশনের উপর। তো ডোমেন হচ্ছে সেইগুলা যেগুলো তোমরা ফাংশনের মধ্যে ইনপুট দিতে পারবা, ঠিক আছে। আহ তোমার সেট বলে এটা আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর কোডোমেন হয়েছে এই ফাংশন থেকে কি কি আউটপুট পাবা, ঠিক আছে। এখন তোমাদের রেঞ্জ নির্ণয় করে যাচাই করতে হবে যে এটা সত্য কি সত্য না, যে কোডোমেন আর রেঞ্জ এক কি না, ঠিক আছে। তোমাদের অনেক সময় থাকতে পারে যে রেঞ্জ বাদ ওয়ান, এটা মানে কি, ডোমেন হয়েছে আর, বা যে কোনো মান, পৃথিবীর যে কোনো মান এই ফাংশনের মধ্যে ঢুকতে পারবে, ঠিক আছে। আর রেঞ্জ, আর কোডম্যান কি দিছে, কোডম্যান দিছে আর বাদ ওয়ান, অর্থাৎ পৃথিবীর যে কোনো মান হইতে তো পারবে, কিন্তু এই ওয়ান জিনিসটা হইতে পারবে না। মানে আউটপুটের ক্ষেত্রে তোমার ফাংশন থেকে যে মানগুলো পাবা সেটার মধ্যে ওয়ান থাকতে পারবে না, এটা হচ্ছে কোডোমেনে বলছে। তোমাদের মিলে দেখতে হবে যে রেঞ্জেও কি একই জিনিস হয়েছে কি হয় নাই। তোমাদের প্রশ্নে কোডোমেনে যেটা বলছে সেটা যদি রেঞ্জের সাথে মিললে যায় তাহলে বুঝবো যে এটা সার্বিক ফাংশন, যদি না মিলে তাহলে বুঝবা যে এটা সার্বিক ফাংশন না, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম তোমাদের বোর্ড কোয়েশ্চেনের সার্বিক ফাংশনই হয়, মোস্ট অফ দ্য টাইম। আমি এমন কোনো বোর্ড দেখি নাই যেখানে এমন হয়েছে যে এটা সার্বিক ফাংশন না। স্কুল প্রশ্ন এরকম দেখছি আমি, হয়তো বা বোর্ডেও মনে হয় দেখছি একবার, হইতে পারে এরকম, জানি না। কিন্তু আমাদের যশোর বোর্ড 20-এ বলছে কি, যশোর বোর্ড 20-এ বলছে যে এখানে কোডোমেইন আর, অর্থাৎ রেঞ্জ বের করার পর রেঞ্জ যদি আর বের হয় তার মানে এইটা একটা সার্বিক ফাংশন, আমরা চেক করব যে এটা সত্য কি না। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে। এটা তো বিপরীত ফাংশন আমি বের করছিলাম, তাই না। নতুন একটা প্রশ্ন নেওয়া যাক তাহলে এইবার। ল্যাবরেটরিজ হাই স্কুল রাজশাহী, এখানে কি বলছে, এই তো 1-2 ফাংশন কিনা দেখতে বলছে। ওকে, সো এটাই আমরা তুলে ফেলাই, ঠিক হয়ে গেল আমাদের 2x+2 x-1। তো আমরা কি করব, আমরা এগুলার মেইনলি 3-4টা ধাপে করে। প্রথম ধাপ কি হবে আমাদের, আমি ধাপে ধাপে কমপ্লিট করাই দিই। প্রথম ধাপ হবে আমাদের বিপরীত ফাংশন বের করা, রিভার্স, ঠিক আছে, রিভার্স ফাংশন, রিভার্স। তো দ্বিতীয় ধাপ হবে আমাদের সেটার রেঞ্জ বের করা, ধরো আবার লরিস না। তো দ্বিতীয় ধাপ এটা রেঞ্জ নির্ণয় করা, অর্থাৎ কিন্তু দুইটাতেই আর আছে, এটাতেও আর আছে, এটাতেও আর আছে, ডাবল আর থিওরি, আমার নিজের নামও রাইয়ান, আরেকটা আর, দেখলে তো কি মিল। প্রথমে বের করতে হবে রিভার্স ফাংশন, দ্বিতীয়তে বের করতে হবে রেঞ্জ, তারপর দেখতে হবে যে রেঞ্জ সমান এটা হয়েছে কিনা, তারপরে বুঝবো যে এটা সার্বিক ফাংশন। আমি জানি না এটা সার্বিক ফাংশন কিনা, মোস্ট প্রবাবলি হওয়ার কথা। শুরু করা যাক। তো প্রথমে আমাদের কি করতে হবে, বিপরীত ফাংশন বের করতে হবে। কি দেওয়া আছে, বিপরীত ফাংশন 2x+2 x-1। তো আমরা বিপরীত ফাংশন বের করি। তো এফ অফ এক্স সমান 2x+2x-1 সমান ওয়াই। তো এখান থেকে আমাদের কি দুইজন লেখা লাগবে, দুইজন লেখা লাগবে এইরকম, ভয়েস ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যে এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে এক্স সমান এফ অফ ইনভার্স ওয়াই।
তো এইটুকু লেখার পরবর্তীতে আমাদের কি করতে হবে, শুরু করে দিতে হবে, ঠিক আছে, ডাইরেক্ট শুরু করে দেবো, এক্স এর মান বাই করতে হবে। এখন কি করতে হবে, টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই। এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা এক্স এর মান বাই করতে পারবে না, অবশ্যই পারবে, তারপর দেখাই দিই তাহলে। বা টু এক্স আবারও করতেছি, তো টু এক্স প্লাস টু সমান এক্স ওয়াই মাইনাস ওয়াই হবে। তারপরে আমরা টু এক্স মাইনাস এক্স ওয়াই সমান মাইনাস ওয়াই মাইনাস টু হবে। আমরা মনে হয় আগে এখানে ওয়াইটারে বাদ দিয়ে গেছিলাম, যাই হোক ভুলটারে স্কিপ করিও। তো আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে টু মাইনাস ওয়াই বা সমান মাইনাস ওয়াই মাইনাস টু। এখন এক্স এর মান কত বের হয়েছে, এক্স এর মান বের হয়েছে মাইনাস ওয়াই মাইনাস টু, টু মাইনাস ওয়াই, ঠিক আছে। এইটা আমাদের বিপরীত ফাংশন। আমরা আরেক লাইন এক্সট্রা করবো অবশ্যই, যে এফ ইনভার্স ওয়াই সমান মাইনাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস ওয়াই। তারপর শেষ আরেকটা লাইন করতে হবে যে এফ ইনভার্স এক্স কত, এফ ইনভার্স এক্স সমান মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস এক্স। বুঝছো নি ব্যাপারটা? প্রথম ধাপ যেটা হচ্ছে গিয়ে রিভার্স ফাংশন বের করা, আমার রিভার্স কিন্তু বের করে ফেলছি, কি বের হয়েছে, মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস এক্স। এটার রেঞ্জ আমরা মুখে মুখে বের করতে পারবো আশা করি। টু মাইনাস এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু টু, ঠিক আছে। অর্থাৎ কিন্তু অ্যান্সার হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি যে অ্যান্সারের মধ্যে মিল লেগে ঠিক আছে। এখন আমরা কি করবো, মুছে দেবো। এবার আমাদের কাজ হবে এইটা নিয়ে, আমরা কিন্তু বিপরীত ফাংশন বের করছি। বিপরীত ফাংশন কোনটা, রিভার্স ফাংশন হচ্ছে এইটা, বুঝছো না ব্যাপারটা? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং যে সকল ভাষা শহীদেরা আমাদের এই মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছিল তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলাম। এবং তারপরে ওই ভিডিওর মধ্যে কিন্তু অনেক ইংলিশ কথা বলতেছে, ঠিক আছে। আসলে আমাদের প্রত্যেকের চ্যালেঞ্জ করা উচিত নিজেদেরকে যে 21শে ফেব্রুয়ারিতে শুধুমাত্র বাংলা ভাষাতেই কথা বলবো, ঠিক আছে। অনেকে আবার উর্দু ঢুকে যাচ্ছে বাংলার মধ্যে, যেমন অনেকে আবার ঢুকে যাচ্ছে ইনসাফ। বা ইনসাফ কি, ইনসাফ মানে ন্যায়, তারপরে বলতেছে কি ইনকিলাব। ইনকিলাব কেন ভাই, বাংলা শব্দ আছে না, ইনকিলাবের মানে কি বিপ্লব, ঠিক আছে। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো করবা। তারপরে আবার বলে গোলামি না আজাদি, ঠিক আছে, আজাদি এটা বাংলা আছে না, স্বাধীনতা। ওকে, যাই হোক, এফ ইনভার্স এক্স, ঠিক আছে, আমরা বিপরীত ফাংশন পাই গেছি। এখন এটাকে আমরা আবারও লিখতেছি, কি করতে হবে, লিখতে হবে আবারও এটা উঠাইতে হবে, এফ ইনভার্স এক্স। তো দেখো আমি এটা কেন করতেছি জানো, আমি নিজে একজন স্টুডেন্ট হইয়া তোমাদের সেম বলে যে 2-3 ব্যাচ সিনিয়র হইতে পারি তোমাদের। আর আমার নিজে কিন্তু এসএসসি পরীক্ষা হয় নাই, তারপর আমি পড়াই যাচ্ছি যাতে আমার নিজের যে বেসিকটা এটা খুবই স্ট্রং হয়ে যায়, ঠিক আছে। আমি এই ভিডিওটা বানানোর সময় এমন কিছু জিনিস নিজ থেকে উদ্ভাবন করছি, ঠিক আছে, যেগুলা আগে কখনো উদ্ভাবন করিই নাই। তো এফ ইনভার্স এক্স এর মান কত আমরা বের করছি, মাইনাস এক্স মাইনাস টু, বা এটা তোমরা কমন নিয়ে লেখা হবে, একই কথা, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। যদি তোমাদের ক্যালকুলেশন ঠিক থাকে, লজিক ঠিক থাকে, টু মাইনাস এক্স আমরা পাইলাম। এখান থেকে আমাদের কি বের করতে হবে, ডোমেন বের করতে হবে, কারণ আমরা জানি এফ ইনভার্স এক্স এর ডোমেনই হলো এফ অফ এক্স এর রেঞ্জ। এই রুলটা সবসময় মনে রাখতে হবে যে এফ ইনভার্স এক্স এর ডোমেন হলো এফ অফ এক্স এর রেঞ্জ। এখন এই ফাংশনের ডোমেইন বের করতে হবে, টু মাইনাস এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। আমি বলছিলাম আগেই যে ভগ্নাংশের নিচে যখন জিরো হইতে পারে না, তো এটা জিরো হবে না। তো আমরা এখন কি বলবো, এক্স সমান 9 টু, ঠিক আছে, এক্স সমান 9 টু। তো এই জায়গায় যদি আমরা একটু সেট আকারে দেখি, তাহলে কিভাবে লিখতে পারি, যে আর যে ধরো, যে এটা এইভাবে লেখা যায়, এক্স সমান এক্স, যেখানে এক্স এক্স ইজ নট ইকুয়াল টু টু, ঠিক আছে। আবার এটাকে শর্টকাটে দেখে কিভাবে, আর বাদ টু। তো দেখো এটা কিন্তু আমাদের রেঞ্জ পাই গেছি, এবং প্রশ্ন দেওয়া ছিল ডোমেইন। ডোমেইন আর রেঞ্জ কি সমান বাইর হয় নাই, ডোমেইন টু বাদ আর বাদ টু, এবং রেঞ্জও কিন্তু আর বাদ টু। তাহলে এটা কি স্বাভাবিক বা ওয়ান টু ফাংশন না? অবভিয়াসলি এটা ওয়ান টু ফাংশন, ওয়ান টু। তো এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার ওয়ানের মধ্যে যতগুলা খ এবং গ নাম্বারে আসার মতো কনসেপ্ট, যেগুলো আসলে মেইন, কারণ ম্যাক্সিমাম মার্ক কিন্তু এগুলোই ক্যারি করে, ঠিক আছে। তো খ এবং গতে যে সকল ম্যাথ আসার মতো আছে সবগুলাই করছি। তবে একটা জিনিস মনে রেখো, 10% ক্ষেত্রে সেট সম্পর্কিত ম্যাথগুলা ওগুলো আসতে পারে, এবং ওগুলো হচ্ছে কমন সেন্স টাইপের অনেকটাই। আমি জানি যে সবার জন্য কমন সেন্স না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই অন্য কোনো চ্যানেল থেকে দেখে রাখবা। আমার চ্যানেল তৈরি করা হচ্ছে শুধুমাত্র সিস্টেমটাকে ভাঙার জন্য, যে কত সহজেই আসলে আসলে অধ্যায়গুলোকে কমপ্লিট করা যায়। আমরা কিন্তু মাত্র 3 ভাগের 1 ভাগ কমপ্লিট করছি। আমরা শুধুমাত্র খ গ ক্লিয়ার করছি, আমাদের এখনো
এসকিউ বা ক টাইপের প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন বাকি। তো আবারও সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাই নিজের ভাষাকে মূল্য দিতে শিখিও। স্কুলে অনেক টিচার, অনেক স্টুডেন্ট আছে যারা একটু ইংরেজিতে ফুটানি মারায়, ঠিক আছে? যে হ্যালো স্যার, আই এম অমুক, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট টপিক ফর মি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট বাংলা শিটস, সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, সো দিস কাইন্ড অফ ইংলিশ ফাকিং চিপম্যান। তো এগুলো তো বলা যাবে না, ঠিক আছে? এগুলো যে বলবে না, তো তার ধরে থাপড়া বা দইরা। দেখো, আরেকটা রুল বলি, ঠিক আছে? এসএসসি লাইফের আরেকটা রুল হয়েছে, তোমরা সব থেকে বেশি ফোকাস দেবে এমসিকিউতে। কারণ একটা রুল মনে রাখিও, তোমরা যত বেশি দিন যাবে তত বেশি দেখবা যে পরীক্ষা আসবে, দেখবা যে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট গুলো সিকিউতে 50-50 পাই গেছে, কিন্তু এমসিকিউতে যাইয়া কেউ 25-25 পাইছে, কেউ 25-8 পাইছে, ফেল করছে 7 পাইয়া। ইভেন তোমরা যদি 100-তে 80 পাও, ঠিক আছে, 100-তে যদি তোমরা 84ও পাও, ঠিক আছে, দেখে মনে হবে যে প্লাস মার্ক, তারপরও 84 পাইয়েও তোমরা ফেল করতে পারো। কিভাবে ফেল করতে পারো তোমাদেরকে বুঝাবো। আচ্ছা, একটু এক্সট্রা বুঝাই দিই, দেখো। প্র্যাকটিক্যালি তোমরা 25 মার্ক কি পাবা, ফ্রি পাবা। ধরলাম তোমরা সিকিউতে 50-এর মধ্যে 50 মার্কই পাইছো, ওকে, ধরলাম 50 মার্ক পাইছো, বাট এমসিকিউতে কি করছো, এমসিকিউতে কিন্তু 8 মার্কে পাস, তাহলে তোমরা ধরলা 7 পাইছো, ঠিক আছে, 7। আবার কি ক্যামেরা ঘুরে গেছে না? তাহলে টোটাল কত হইলো? 75 আর 7 কত? 82। তোমরা 82 পাইলা, কিন্তু তোমরা কিন্তু ফেল। কিভাবে ফেল? এই যে এমসিকিউতে ফেল, এমসিকিউতে তোমরা এর আগে হয়তো কখনোই জানতা না যে এ প্লাস পাইয়াও একটা মানুষ ফেল করতে পারে, ঠিক আছে? এ প্লাস পাইয়া ফেল করা সম্ভব। আর এ প্লাস নাম্বারে এ প্লাস, কিন্তু আসলে ফেল। তো আরেকটা জিনিস মনে রাখবা যে এসএসসি লাইফে প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে, মানে অর্ধবার্ষিক বার্ষিকের প্রত্যেকটা সাবজেক্টে ফোকাস করতে হবে, কেননা তোমাদের মার্ক, তোমাদের যে রোল হবে না, ওইটা গ্রেডে হবে। দেখবে যে গ্রেডের জন্য মার্ক বেশি পাইও তোমরা পিছাই গেছো। আমার একটা বন্ধু ছিল মনে হয়, ওর নাম হচ্ছে তাসিন, ঠিক আছে? তো অর্ধবার্ষিকের পর ওর রোল কত হয়েছিল জানি, 11 মনে হয় হয়েছিল, কিন্তু মার্কের দিক দিয়ে দেখা গেল সে 5 না 6 নম্বরে চলে আসে। মানে 5 আর 6 নম্বরের পার্থক্য শুধুমাত্র মার্ক এবং গ্রেডের খেলায়। কেন? কারণ সে দুইটা সাবজেক্টে খুব বেশি ভালো পারছে, বাকিগুলাই গ্রেডে মিস করে গেছে, এই জন্য আর কি। আমাদের কনসেপ্ট পার্ট বা খ এবং গ পার্ট কিন্তু ক্লিয়ার, খ এবং গ ক্লিয়ার। পরবর্তীতে